মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিয়ে নানা সমীকরণ, তেহরান তেল আবিব বড় ধরনের সংঘাতের শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের ভূখণ্ডে আবার হামলা হলে চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের। নতুন করে যুদ্ধ চায় না ইসরায়েলের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্র নেটোর কাছ থেকে আবারও সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। $6,100 কোটি প্যাকেজ ঘোষণার প্রস্তুতি ওয়াশিংটনের। দর্শক, এতক্ষণ আমাদের শিরোনামগুলো দেখছিলেন। আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক এই আইডেস্কের পুরো বা বিস্তারিত খবরে। ইরানের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা যখন তুঙ্গে, তখনই ইস্পাহানে হামলার ঘটনা। তবে এবারের মতো সামান্য ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জবাব দিল নেতানিয়াহু সরকার। বিশ্লেষকরা মনে করছেন সীমিত পরিসরে পাল্টাপাল্টি এই হামলার মধ্য দিয়ে দুপক্ষকে সতর্ক করল তেল আবিব তেহরান। আপাতত বড় সংঘাত হবে না বলে আশাবাদী তারা। পারমাণবিক স্থাপনার জন্য বিখ্যাত ইরানের ইস্পাহান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানাও রয়েছে সেখানে। তবে ইসরায়েলের হামলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি অঞ্চলটির কোনো স্থাপনায়। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের হামলার ক্ষয়ক্ষতিও এমন সামান্যই ছিল। বিশ্লেষকরা বলছেন, ইস্পাহানে হামলার মধ্য দিয়ে নেতানিয়াহু প্রশাসন জানান দিল ইরানের প্রাণকেন্দ্রে হামলার সক্ষমতা বা স্পর্শকাতর স্থানগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। তবে পরস্পরের ভূখণ্ডে হামলা হলে উভয় পক্ষই যে কঠোর জবাব দিতে পারে তারই সতর্কবার্তা ছিল সাম্প্রতিক হামলা। তেল আবিব তেহরান সংঘাতের শঙ্কায় যখন পুরো বিশ্ব, তখন দুপক্ষের সীমিত পরিসরের হামলায় স্বস্তির লক্ষণ দেখছেন কেউ কেউ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ইসরায়েলের হামলাকে খুব সামান্য হিসেবে দেখানো হচ্ছে। কয়েকটি ড্রোন ভূপাতিতের কথাও জানিয়েছে। এতে বোঝা যাচ্ছে হামলার প্রভাবকে ছোট করে দেখতে চান তারা, আর এর মধ্য দিয়ে উত্তেজনা যে কমতির দিকে তার ইঙ্গিত মিলছে। ইসরায়েলের পশ্চিমা মিত্ররাও নতুন করে সংঘাত চায় না মধ্যপ্রাচ্যে। উত্তেজনা কমানোর পক্ষে সরব যুক্তরাষ্ট্র। আমাদের ফোকাস উত্তেজনা কমানো, সম্ভাব্য যে কোনো সংঘাত এড়ানো। অবশ্যই ইসরায়েলের প্রতিরক্ষা নিশ্চিতের পক্ষে আমরা, তবে সংঘাত এড়িয়ে উত্তেজনা কমানোর দিকেও গুরুত্ব দিচ্ছি। গাজায় 6 মাসের বেশি সময় ধরে চলমান অভিযানের পরও এখনও মুক্তি পায়নি ইসরায়েলের জিম্মিরা। এ পরিস্থিতিতে তেহরানের সাথে সংঘাত চায় না সাধারণ ইসরায়েলিরাও। আমরা খুবই উদ্বিগ্ন। আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানি না। আশা করছি শান্তি আসবে, সংঘাত বন্ধে কোনো সমাধান পাওয়া যাবে। অনেকেই মনে করছেন সরাসরি ভূখণ্ডে হামলা এড়িয়ে চললেও সিরিয়া, লেবাননে ইরানের বিভিন্ন ঘাঁটিতে ইসরায়েলের হামলা বা শীর্ষ কর্মকর্তাদের গুপ্ত হত্যার মতো ঘটনার মধ্য দিয়ে তেহরান বিরোধী অভিযান চালিয়ে যাবে তেল আবিব। অন্যদিকে মধ্যপ্রাচ্যে আগের মতোই সক্রিয় থাকবে ইরানের প্রক্সি নেটওয়ার্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানে ইসরায়েলের পাল্টা হামলার বিরোধিতা করছে খোদ ইসরায়েলেরাই। এই তথ্য উঠে এসেছে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে। জরিপ অনুযায়ী 52% ইসরায়েলি পাল্টা হামলার পক্ষে নয়। হামলার জবাবে ইরান কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে আতঙ্কে অনেকেই। এরই মধ্যে ইসরায়েল ছাড়তে শুরু করেছে বিদেশি নাগরিকরা। দর্শকের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, এবং এই যে ইরান ইসরায়েলের মধ্যে চলমান বাকবিতণ্ডা থেকে শুরু করে ড্রোন হামলা বা মিসাইল হামলার এই উত্তেজনা পরিস্থিতি নিয়ে সে রিপোর্টটি আবার দেখুন আপনারা। সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে তুঙ্গে উত্তেজনার পারদ। সংঘাতে না জড়াতে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রসহ মিত্রদের অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে শেষ পর্যন্ত ইরানি ভূখণ্ডে পাল্টা হামলা চালায় তেল আবিব।
ইরান যখন ইসরায়েলে হামলা চালায় তখন উল্লাসে মেতে উঠেছিল ইরানিরা। শনিবার গভীর রাতে হামলার খবর প্রকাশের পরপরই রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। নেচে গেয়ে আতশবাজি ফাটিয়ে প্রকাশ করেন উল্লাস। তবে এর একেবারে উল্টো দৃশ্য দেখা যায় ইসরায়েলে। পাল্টা হামলার বিষয়ে অখুশি খোদ ইসরায়েলিরাই। অনেকেই বলছেন এ ধরনের হামলা শুধু বিপদ বাড়াবে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে 52% ইসরায়েলি এই পাল্টা হামলা সমর্থন করছেন না। আমি খুবই আতঙ্কিত। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। যুদ্ধ নয়, শান্তি চাই আমরা। ইসরায়েল নিশ্চয়ই এর জবাব দেওয়ার কথা ভাবছে, তবে আমরা সাধারণ ইসরায়েলিরা চাই যে কোনোভাবেই যুদ্ধ বন্ধ হোক। একটা সাধারণ জীবন চাই আমরা। তবে সংখ্যা কম হলেও হামলার পক্ষে কেউ কেউ বলছেন আত্মরক্ষার জন্য এই হামলা জরুরি ছিল। অবশ্যই তেহরানে হামলা করা উচিত আমাদের। সেই হামলা আরও জোরালো হতে হবে। তাদের বোঝা দরকার এ ধরনের আচরণ সহ্য করার মতো নয়। শুধু ইসরায়েলিরাই নয়, দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকরাও ভীত সন্ত্রস্ত। নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়া নির্দেশনা দিয়েছে অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ। তেল আবিব, জেরুজালেম সহ দখলকৃত পশ্চিম তীরে বসবাসরত আমেরিকান নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্রও। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইরানের ভূখণ্ডে আবারও হামলা হলে ইসরায়েলের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। দেশটিতে ইসরায়েলের হামলা ইস্যুতে এই প্রথমবারের মতো মুখ খুলল তেহরান। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলি ড্রোন আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে। ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় দুই দেশের সামরিক বাহিনী। তেল আবিব এবং তেহরানের পাল্টাপাল্টি বক্তব্যের পর থেকেই সৃষ্টি হয় ধোঁয়াশা। ওই হামলার পর প্রথমবারের মতো এই ইস্যুতে মুখ খুলল ইরান সরকার। আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইসরায়েল যদি তেহরানের স্বার্থবিরোধী কাজ করে তাহলে ইরান তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবে। ইসরায়েল আমাদের ভূখণ্ডে হামলার দুঃসাহস দেখিয়েছে, আমরাও তার জবাব দিয়েছি। কিন্তু তারা যদি আবারও একই কাজ করে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে যায় তাহলে আমরা তাৎক্ষণিক এর জবাব দেব এবং তা হবে সর্বোচ্চ পর্যায়ে। এদিকে হামলা ইস্যুতে বিবৃতি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলে হামলা ব্যর্থ হয়েছে বলেও আবারও দাবি করা হয়। যে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তা ইসরায়েলের ছোড়া ড্রোন কিংবা মিসাইল নয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে আমাদের বাহিনী পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় আমাদের কোনো ক্ষতি হয়নি। ইরানের আকাশ এবং ভূমি রক্ষায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবার ভোরে ইরানের ইস্পাহান প্রদেশে হামলা চালায় ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা জানান বিমান ঘাঁটির কাছে বিস্ফোরিত হয় ইসরায়েলি মিসাইল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে ইসরায়েলের হামলা ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি নয় যুক্তরাষ্ট্র। বিবৃতিতে এমনটি জানানো হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে। এর ফলে হামলা নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল তা আরও জটিল হয়ে উঠল। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে-পিয়েরে বিবৃতিতে জানিয়েছে, হামলার বিষয়ে যেসব প্রতিবেদন যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে তার ভিত্তিতে এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ওয়াশিংটন। তবে মধ্যপ্রাচ্যে কোনো সংঘাতময় পরিস্থিতি যুক্তরাষ্ট্র দেখতে চায় না বলেও জানান তিনি। অস্থিতিশীলতা নিরসনে মিত্রদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। একদিনের ব্যবধানেই মধ্যপ্রাচ্য বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তবে ইরান ইসরায়েল ইস্যুতে আমরা কোনো মন্তব্য করতে রাজি নই। কিন্তু একটি বিষয় পরিষ্কার করতে চাই, মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত চাই না। অস্থিতিশীলতা কমাতে মিত্রদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। ইরানে ইসরায়েলের হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান কারো দাবি বিশ্বাসযোগ্য নয়, এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। কারো বক্তব্যের সাথেও বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন এরদোগান। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। Gündemi yani biz Sayın Heniye ile aramızda ইরান এবং ইসরায়েল দুপক্ষের দাবির সাথে বড় ধরনের বিরোধ রয়েছে। কোনো পক্ষই সত্য বলছে না। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুপক্ষই মিথ্যাচার করছে।
এবার ফ্রান্সে ইরানি কনসুলেটে হামলার চেষ্টায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার স্থানীয় সময় সকালে কনসুলেটে প্রবেশ করেন ওই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান এ সময় তার গায়ে ছিল বিস্ফোরক ভেস্ট। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হামলার হুমকি দেন তিনি। তবে আটকের পর তার দেহ তল্লাশি করে কোনো বিস্ফোরক পায়নি নিরাপত্তা কর্মীরা। এমনকি তার গাড়িতেও চালানো হয় তল্লাশি, কিন্তু মেলেনি কোনো বিস্ফোরক বা গোলাবারুদ। জানা যায় আটককৃত ব্যক্তি ইরানেরই নাগরিক। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এর আগে গেল বছরও ইরানি দূতাবাসে আগুন দেওয়ার অভিযোগে আটক হয়েছিলেন এই ব্যক্তি। ভয়াবহ হামলা হয়েছে ইরাকের সামরিক ঘাঁটিতে। প্রাণ গেছে পপুলার মোবিলাইজেশন ফোর্সের এক সেনার। গুরুতর আহত আরও অন্তত ৮ জন। শুক্রবার বাগদানের দক্ষিণে কালসো সামরিক ঘাঁটিতে ঘটে এই হামলা। স্থানীয়রা জানায় হঠাৎই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশ, ধরে যায় আগুন। কারা চালিয়েছে হামলা এ বিষয়ে এখনও জানা যায়নি কোনো তথ্য। ঘটনার পরপরই এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরাকে কোনো ধরনের সামরিক তৎপরতা চালায়নি যুক্তরাষ্ট্র। হামলার শিকার পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী থাকলেও পরে ইরাক কর্তৃপক্ষের একটি আনুষ্ঠানিক নিরাপত্তা বাহিনী হিসেবে স্বীকৃতি পায় তারা। গাজায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইহুদিবাদীদের তাণ্ডবে 24 ঘন্টায় উপত্যকায় প্রাণ গেছে অন্তত অর্ধশত ফিলিস্তিনের। নতুন করে জেরুজালেম সহ ফিলিস্তিনের কয়েকটি স্থানের আশ্রয় শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলা চালানো হয় তাল আস সুলতান এলাকায়। এতে প্রাণ গেছে বেশ কয়েকজনের। এছাড়া গাজা থেকে পালানোর সময় বেসামরিকদের ওপর বিমান হামলা হয়। এ নিয়ে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 34,000 ছাড়িয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় আহত মানুষের সংখ্যা 76,833 জনে দাঁড়িয়েছে। এদিকে দখলকৃত পশ্চিম তীরের তুলকারেমে টানা দ্বিতীয় দিনের মতো চলছে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। নূর শামস শরণার্থী শিবিরে প্রাণ গেছে কমপক্ষে 5 জনের। 60টির বেশি সামরিক যান ও বুলডোজার নিয়ে ক্যাম্পটিতে চলছে অভিযান। বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালাচ্ছে সেনারা, গুড়িয়ে দেওয়া হচ্ছে আবাস। তেল আবিবের দাবি রিফিউজি ক্যাম্পে লুকিয়ে আছে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা। ভোর রাতেও শোনা যায় গোলাগুলির আওয়াজ। প্রতিরোধের চেষ্টা করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সদস্যরাও। গত 2 দিনের হামলাকে কয়েক দশকের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ বলছে স্থানীয়রা। গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিম তীরেও অভিযান জোরদার করে তেল আবিব। এ পর্যন্ত মৃত্যু হয়েছে সেখানে কমপক্ষে 473 ফিলিস্তিনির, আহত 5,000-এর বেশি, আটক হয়েছে 8,000-এরও বেশি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আরও $100 কোটি যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বাইডেন প্রশাসন ইসরায়েলের সাথে নতুন অস্ত্র চুক্তির বিষয়টি বিবেচনা করছে। এই চুক্তির আওতায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক যান এবং মর্টার ও ট্যাঙ্কের জন্য গোলা পাবে। এরই মধ্যে প্রস্তাবটি কংগ্রেসের কমিটির কাছে তুলে ধরা হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় বিদেশি ত্রাণকর্মী নিহত হওয়ার পর ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে শিথিলতা দেখা দেয়। ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে তেল আবিবে। শুক্রবার তেল আবিব ও জেরুজালেমকে সংযুক্তকারী একটি হাইওয়ে অবরোধ করে চলে বিক্ষোভ। ফলে তৈরি হয় ব্যাপক যানজট। সড়কের মাঝখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। জিম্মিদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা। দ্রুতই হামাসের সাথে চুক্তিতে যাওয়ার দাবি জানান তারা। বিক্ষোভকারীদের বেশিরভাগই জিম্মিদের পরিবারের সদস্য। 7 অক্টোবর তেল আবিবে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসে সাধারণ ইসরায়েলিরা। ইউক্রেনকে $6,100 কোটি সামরিক সহায়তা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ এই ইস্যুতে পার্লামেন্টে হবে ভোটাভুটি। বিল পাশ হলে যত দ্রুত সম্ভব সহায়তাটি ইউক্রেনের পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে পশ্চিমাদের সামরিক জোট নেটোর দেশগুলো। শিগগিরই বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হবে দেশটিকে, জানিয়েছেন জোটের সেক্রেটারি জেনারেল।
বেশি সময় ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার অভিযান। পশ্চিমাদের সহায়তায় এক পর্যায়ে যুদ্ধে বেশ অগ্রগতি দেখিয়েছিল কিয়েভ বাহিনী, তবে সম্প্রতি রাশিয়ার রণকৌশলের কাছে অনেকটাই কোণঠাসা তারা। চলতি সপ্তাহেই ইউক্রেনে রুশ হামলায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের। শনিবারও দেশটির একাধিক সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে মস্কো। প্রায় প্রতিদিনই ধ্বংস করা হচ্ছে ইউক্রেনের যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ। মস্কোর দাবি, একের পর এক ফ্রন্ট লাইনে এগিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এমন পরিস্থিতির জন্য অস্ত্রের অভাবকে দায়ী করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক ভিডিও বার্তায় আক্ষেপ জানিয়ে বলেন, দিন দিন বিদেশি সাহায্য সীমিত হওয়ার কারণে ঝুঁকিতে পড়ছেন তারা। বেশ কিছুদিন ধরেই সামরিক সহায়তার জন্য মরিয়া হয়ে উঠেছেন জেলেনস্কি। বারবারই ধর্ণা দিয়েছেন পশ্চিমা মিত্রদের কাছে। ইউক্রেনের সেনা ও বেসামরিকদের জীবন বাঁচাতে আমাদের আকাশকে নিরাপদ করতে হবে। তার জন্য প্রয়োজন অন্তত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই পুরো বিষয়টি নির্ভর করছে মিত্রদের সিদ্ধান্তের উপর, আমাদের তারা মিত্র মনে করে কিনা সেই সিদ্ধান্তের উপর। প্রেসিডেন্টের এমন বার্তার একদিন পরই ইউক্রেনকে সহায়তা ইস্যুতে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট। বিভিন্ন মহল বলছে, মার্কিন কংগ্রেসের ভোটাভুটির মধ্য দিয়ে আজই চূড়ান্ত হবে $6,100 কোটি প্যাকেজ। কংগ্রেস ও সিনেটে পাশ হলে এটিতে স্বাক্ষরের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র সবসময় ইউক্রেনের পাশে আছে। এই সময়টা ইউক্রেনের জন্য খুব কঠিন। মিত্রদের সহায়তা প্রয়োজন তার। পার্লামেন্টে এই সংক্রান্ত আলোচনা কয়েক মাস ধরেই চলছে। আমরা চেষ্টা করছি, কংগ্রেসে তহবিল পাশ হওয়া মাত্রই ইউক্রেনের সহায়তা পাঠানোর ব্যবস্থা করা হবে। কিয়েভকে আসার খবর শুনিয়েছে ন্যাটো, জানিয়েছে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ছাড়াও বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সম্মত হয়েছে জোটের সদস্যরা। পাশাপাশি কথা চলছে আর্থিক সহায়তার বিষয়েও। ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দিতে সম্মত হয়েছে ন্যাটো সদস্যরা। খুব শিগগিরই আসবে এ সংক্রান্ত ঘোষণা। প্যাট্রিয়টস ছাড়াও মিত্র দেশগুলোর বিভিন্ন অস্ত্র রয়েছে যা ইউক্রেনকে দেয়া যেতে পারে। অস্ত্র ছাড়াও তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ভাবছে অনেক সদস্য। গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই পশ্চিমাদের সব মনোযোগ তেল আবিবের দিকে। বলা হচ্ছিল এমন কথা, সে ধারণা যে ঠিক নয়, ন্যাটো ও যুক্তরাষ্ট্রের এই তোড়জোড়ের মধ্য দিয়ে তারই প্রমাণ মিলল বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ভারতের ওড়িশায় নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 7 জন মানুষ, এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার ঝাড়সুগুড়া এলাকায় মহানদীতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওড়িশার বারগা জেলার মন্দির দর্শনে গিয়েছিলেন কমপক্ষে 50 জন। দর্শন শেষে কাঠের নৌকায় ফেরার পথে সারদা ঘাটের কাছাকাছি উল্টে যায় নৌকাটি, ডুবে যায় মহানদীতে। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। শুক্রবার উদ্ধার করা হয় একটি মরদেহ, বাকি 6 জনের লাশ উদ্ধার করা হয় শনিবার। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায় কাঠের নৌকাটির ফিটনেস ছিল না, সাথে ছিল না কোনো লাইফ গার্ড সরঞ্জাম। নিহতদের পরিবারকে 4 লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের বাইরে নিজের শরীরে আগুন দেয়া তরুণ ম্যাক্সওয়েল অ্যাজারেলোর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তি প্রথমে নিজের শরীরে তরল জ্বালানি ঢালেন, এরপর সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে শরীরে আগুন জ্বালিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়েন সেখানে অবস্থানরতরা। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে পুলিশ। এ সময় 4 পুলিশ সদস্যও আহত হন। দগ্ধ ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে প্রাণ যায় তার। তবে কী কারণে তিনি নিজের শরীরে আগুন দিয়েছেন তা এখনও জানা যায়নি। নতুন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একই দিন শক্তিশালী ওয়ারহেড সমৃদ্ধ ক্রুজ মিসাইলও ছুড়েছে পিয়ংইয়ং। শুক্রবার স্থানীয় সময় বিকেলে পশ্চিম সাগরে চালানো হয় এই পরীক্ষা। শনিবার ক্রুজ মিসাইলের ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। জানানো হয়েছে হুয়াসাল মিসাইলে ব্যবহৃত সুপার লার্জ ওয়ারহেড এর সক্ষমতা যাচাই করেছে তারা। এছাড়া অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল PLG-12 এর পরীক্ষাও চালানো হয়। প্রতিরক্ষা বিভাগের নিয়মিত মহড়ার অংশ হিসেবে এমন পদক্ষেপ বলে জানানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম উত্তর কোরিয়ার কৌশলগত ক্রুজ মিসাইল।
ফ্রেন্ডলি ফাদার শিরোনামে গান রচনা হয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে নিয়ে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হয় গানটির ভিডিও। 10,000 নতুন বাসস্থান নির্মাণ প্রকল্প শেষ হওয়া উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজন করা হয় জমকালো এক অনুষ্ঠানে। সেখানে লাইভ পরিবেশিত হয় ফ্রেন্ডলি ফাদার শিরোনামের গানটি। কিমকে ফ্রেন্ডলি ফাদার ও গ্রেট লিডার নামে আখ্যায়িত করা হয় গানের কথায়। দর্শকের এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।